রাশেদ স্বভাবে লাজুক, শুচিবায়ু বটে। নিজের খাওয়ার প্লেট, নিজের রুম, বিছানা, গামছা, নিজের কোনো কিছু সে কারো সাথে শেয়ার করতে অভ্যস্ত নয়। কথাও বলে খুব কম। আদিবা আর রাশেদের কথা বলার দিকটা বেশ মিলে। দুজনের চেহারাতেও মিল। লম্বাটে মুখ, ফর্সা দেখতে। বাকি ভাই বোনের মধ্যে রাশেদ আর আদিবাকে দেখলেই যে কেউ বলে দিবে দুজনের মধ্যে রক্তের সম্পর্ক রয়েছে। কাজীবাড়ির বর্তমান কর্ত্রী রাশেদের দাদি কমলা বানু। তার অনুমতি ছাড়া এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না। রাশেদের বাপ চাচা ৩ জন, ফুফু ২ জন। বাপ চাচাদের মধ্যে দাদির কারণে এখনো সম্পর্ক ভালো। ইয়া বড় বাড়িটা কাজী বাড়ি নামেই পরিচিত। ৩ চাচা পরিবারসহ আলাদা থাকেন, তবে একই বাড়িতে। বাকি চাচাদের সন্তান-সন্ততি রয়েছে প্রতি পরিবারে ৩ থেকে ৪ জন করে। রাশেদের বাবা বড় ভাই হওয়াতে রাশেদের ভাই-বোন সবাই বিবাহ উপযুক্ত। বাকি চাচাদের ছেলেমেয়েরা এখনো কেউ কেউ যুবক-যুবতী হয়ে ওঠেনি। দু-একজন ১৫-১৬তে পড়েছে। তার মধ্যে মেজো চাচার একমাত্র মেয়ে উম্মে হালি, ক্লাস 9-এর স্টুডেন্ট। সকালে কমলা বানুর কানে কথাটা এসেছে যে হামিদা রাগারাগি করে চলে গিয়েছে শ্বশুরবাড়িতে। কমলা বানু পান চিবোতে চিবোতে খবরটা শুনলেও মুখে কিছু বললেন না। হামিদার স্বভাব চরিত্র সম্পর্কে মোটামুটি সবারই ধারণা রয়েছে। কমলা বানু রাশেদকে ডেকে জিজ্ঞেস করলেন, ভাই, বিয়ের জন্য কি প্রস্তুত? রাশেদ মুচড়ে উঠল। এসব লজ্জার কথাবার্তা সে সহজে আলাপ করতে পারে না। খুব সহজ এবং স্বাভাবিকভাবে এসব বিয়ের আলোচনা খোলামেলাভাবে করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। কমলা বানু আবার বললেন, আমার লগে কিয়ের এত লাজ সরম কও দেহি। বাজারে যাইতে হবে দাদি, আমি গেলাম। কিছু কি লাগবে? পান আছে তো? হুনো রাশেদ কাজী, পান একেবারে তোমার শ্বশুর বাড়িতে গিয়া খামু। তুমি বরং এখন তোমার সুলতানাকে একবার দেখে আসো। বিয়ের আগে পোলা মাইয়া দেখা সাক্ষাৎ করা ভালো। রাশেদ আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল, ওনার নাম সুলতানা? পান খাওয়া দাঁতগুলো বের করে খিলখিলিয়ে হেসে উঠে কমলাবানু বলল, কি যে কও, নামটাও জানো না এখনো? রাজিয়া সুলতানা নাম বেটির। রাশেদ দাঁড়িয়ে রইল লজ্জিত হওয়া ভঙ্গিতে। ছেলেদের এত লজ্জা পাওয়া মানায় না, বোকা বোকা লাগে। লোকে বলবে সুলতানার জামাই বোকা, হাবাগোবা। আসরের সময় পাশের গ্রাম কেশবপুর জামে মসজিদে এসে নামাজ পড়ে নিল রাশেদ। এসেছে নায়েব আলী সাহেবের বাড়িতে, উদ্দেশ্য মেয়ে দেখবে। সাথে এসেছে তার ছোট চাচার ১৫ বছর বয়সী ছেলে কাজী আহমদ আর বড় বোন জামাই আকবর। নামাজ শেষ করে মসজিদের ২ জন মুসল্লিকে ডেকে জিজ্ঞেস করল, নায়েব আলী সাহেবের বাড়িটা কোন দিকে চাচা? মুসল্লি ২ জন পা থেকে মাথা অবধি একবার পরখ করে বলল, সোজা যাইবেন, এরপর ডানে যাইয়া দেখবেন একটা বাঁশের সাঁকো আছে। ওইটা পার হওয়া প্রথমে যে নতুন বাড়িটা ওটাই। বাঁশের সাঁকো পার হয়ে শ্বশুরবাড়িতে যেতে হইবে শুনেই রাশেদের পা থেমে গেল। আজকাল কোথাও বাঁশের সাঁকো আছে নাকি? এমন বাড়িতে সে বিয়ে করবে না। অতএব এখানে মেয়েকে দেখতে আসার কোনো মানেই হয় না। সে যাবে না বলে মাঝ রাস্তায় পা থামিয়ে দিল। আকরাম বুদ্ধিমান লোক, সে রাশেদকে বোঝানোর চেষ্টা করল। সে বলল, শালাবাবু, এখন এমন কথা বললে কি চলবে? তোমার আব্বা আম্মা তো সে কবেই বিয়ে ঠিক করে রেখেছে। এখন তোমাকে শুধু পাঠাইয়াছে একবার মেয়ে দেখার জন্য। এখন তো না করলে চলবে না। রাশেদ নাছোড়বান্দা, সে যখন যা বলবে তা কথা থেকে এক পাও নড়বে না। কথা বলবে কম, কিন্তু যেটা বলবে সেটাই রায়। আকরাম পড়ল বিপদে, এখন কি উপায়? মেয়ের বাড়ির কাছাকাছি এসে কিনা ফিরে যেতে হবে। এগুলোর শান্তি কোথায়? একটা বিরাট ক্যাচাল যে সৃষ্টি হবে। মোহাম্মদ বলল, রাশেদ ভাই, এতগুলো মিষ্টি পান সুপারি নিয়ে বাড়ি ফিরে যাওয়া কি ঠিক হবে? বললেন, আসছি যখন একবার ভাবিকে দেখেই যাই। খোদা, আর ভাবি বলবি না, আমি এখনো বিয়ে করিনি। আগে বিয়ে করি, তারপর ভাবি ডাকবি। ঠিক আছে ভাই, চলেন তাহলে। আহমদ এবং আকরাম দুজনে বুঝিয়ে রাশেদকে নিয়ে রওনা হলো। রাশেদ বাঁশের সাঁকো পার হতে জানে না, তার হাত পা কাঁপে। গ্রামের ছেলে হিসেবে তারও সাঁকো পার হওয়ার কথা, কিন্তু সে পড়াশোনার জন্য ছোট থেকে ছিল শহরে তার ছোট কাকার সঙ্গে। ছোট কাকা বিরাট ব্যবসা সামলায় ঢাকায়, তার সাথেই থেকে পড়াশোনা করছে রাশেদ। অনার্স কমপ্লিট করেই বিয়ের পিঁড়িতে বসছে রাশেদ। আকরাম আর আহমদ সুন্দর করে সাঁকো পার হয়ে গেলেও রাশেদ পারল না। ওপারের কিছু মেয়ে নতুন জামাইকে আসতে দেখে উকিঝুঁকি মারছিল, সেটা লাজুক রাশেদের চোখে এড়ায়নি। যায় হাত পা নিয়ন্ত্রণে রাখতে না পেরে খালের পানিতে চুবানি খেয়ে উঠল রাশেদ। সাঁতার জানে বিধায় বেঁচে ফিরল।
নায়েব আলী সাহেবের বাড়ি থেকে দুটো তিনটে ছেলে এসে টেনে তুলল। যেখানে ভাগের বয়স সেখানেই সন্ধে হয়। একেও তো ছেলেটা এত লাজুক, তারপরও ভরা সমাজের সামনে পানিতে চুবানি খেলো। লজ্জায় অপমানে তার চোখ মুখ লাল হয়ে গেল। হয়তো ইচ্ছে করছে এখন চিৎকার করে বাড়ি মাথায় তুলে, কিন্তু বাড়িটা তো তার বাপের নয়, এসেছে নয়া শ্বশুর বাড়িতে। আশ্চর্যজনক ব্যাপার হলো, সুলতানাদের বাড়িটা খুবই সুন্দর। বিলের ঠিক একপাশে নতুন তৈরি করা একটি বাড়ি, বড় গেট, চারপাশে গাছগাছালি, একটু দূরে দুটো তিনটে গেরস্ত বাড়ি, এরপর বিশাল বিল ছাড়া আর কিছু চোখে পড়ে না। সেখানে সবাই নতুন বাড়ি করে এসেছে বোঝাই যাচ্ছে। নায়েব আলী হবু জামাইয়ের এই অবস্থা দেখে বড় দুঃখিত হলেন এবং বললেন, খুব দ্রুতই তোমার মেম্বার সাহেবকে বলে একটা কালভার্ট তৈরি করা হবে। দেখার পালা এলো। রাশেদ ভ্রু কুঁচকে বসে আছে। তার ঠিক সামনে বড় ঘোমটা টেনে মুখ নিচু করে বসে আছে সুলতানা নামের মেয়েটি। আকরাম রাশেদকে বার কয়েক ইশারা করলো মেয়ের দিকে একবার তাকাতে, কিন্তু রাশেদ সেই যে মুখ নিচু করলো আর মুখ উপরে তুললো না। দরজার ওপাশ থেকে প্রতিবেশী মহিলারা উকিঝুঁকি মারছে। আকরাম পরিস্থিতি সামাল দিতে ছেলে মেয়েকে আলাদা রুমে পাঠিয়ে দিল কথাবার্তা বলতে। অবশ্য রাশেদের আপত্তি ছিল, বিয়ে যেহেতু করবেই না, মেয়ের সাথে কথা বলার মানেই হয় না। এমনিতেও জীবনে কোনো মেয়ের মুখোমুখি হয়ে কথা বলেনি রাশেদ, বোধহয় এবারই প্রথম। এর আগেও বিয়ের জন্য পাত্রী দেখা হয়নি, সুলতানাই প্রথম, এবং এটাই দুজনের প্রথম সাক্ষাৎ। মুখ রাশেদের দিকে তাকিয়ে নীরবতা ভেঙে সুলতানা বলল, মনে হচ্ছে সাঁকো থেকে আমি তোমাকে ধাক্কা দিয়ে মেরেছি। তো রাগ আমার উপর দেখাচ্ছ কেন? উপর কেন রাগ দেখাতে যাব? আমার দিকে একবারও তাকালেন না যে? সেও চুপটি করে বসে আছেন। রাত স্বীকারোক্তি দেওয়ার মতো করে বলল, হ্যাঁ, আপনারই তো দোষ। আপনাকে দেখতে না আসলেই আমাকে ওই পচা পানিতে চুবানি খেতে হতো না। তবে আসলেন কেন দেখতে? দাদি পাঠিয়েছে, খুব শখ করে তো আসেনি। বিয়ে দাদি করবে নাকি আপনি করবেন? কি আশ্চর্য, দাদি কি বেটা লোক যে আপনার মতো মেয়ে লোককে বিয়ে করতে যাবে? সুলতানা লাজুক দৃষ্টিতে রাশেদের মুখের দিকে তাকিয়ে বলল, তবে কি বিয়েটা আপনি করছেন? ফট করে কথা বলা মেয়েটাকে রাশেদের মোটেও পছন্দ নয়। বিয়ে করতে আমার বয়েই গেল। সুলতানা চুপ করে বসে রইল। মেয়েটা এই অল্প সময়ে খুব কথা বলে ফেলেছে, তাই রাশেদের হুট করে মনে হলো এই মেয়েটাকে চুপ থাকলে বড় বেমানান লাগে। রাশেদ আমতা আমতা করে জিজ্ঞেস করলো, কথা বলছেন না? সুলতানা, কি বলবো? আপনি তো আমাকে পছন্দই করেন না, বিয়েও করবেন না বলছেন, আপনার সাথে আর কথা বলে কি হবে? রাশেদ কাঁচুমাচু হয়ে সুলতানার পাশের চেয়ারটায় এসে বসলো। এরপর হাত কচকাতে কচকাতে বলল, সিক্রেট বলবো? আপনার সিক্রেট আমি শুনবো না। আপনি তো আমাকে বিয়েই করছেন না। যে আমাকে বিয়ে করবে না তার সিক্রেট শুনতে আমার মানা। রাশেদ পরাজিত স্বরে বলল, বিয়ে করব কিভাবে? আমার সিক্রেটটা হলো আপনার আসলে বিয়ে করার ইচ্ছে নেই। আপনি বিয়ে বিদেশি নাকি মেয়ে বিদেশি? কিছুই না। বিয়ে করা মানে নিজের জীবনে আরেকজনকে টেনে ঢুকিয়ে দেওয়া, এরপর সে এসে আমার জীবনে নাক গলাতে থাকবে। এটা স্বাধীনতা ভঙ্গ হলো না বলেন? ভ্রু কুঁচকে ছেলেটার দিকে তাকিয়ে রইল। ভঙ্গ হয়ে যাওয়ার ভয়ে সে বিয়ে করতে চাচ্ছে না। আচ্ছা, কি এমন স্বাধীনতা ভঙ্গ হবে আপনার? সুলতানা প্রশ্ন করল। রাশেদ সিরিয়াস ভঙ্গিতে বলল, এই যে একসাথে ঘুমাতে হবে, একসাথে খাবার খেতে হবে, স্ত্রী যখন তখন গায়ে পড়ে কথা বলবে, রাতে ঘুমের মধ্যে গায়ে হাত পা ফেলবে, নাকও ডাকতে পারে, ইত্যাদি ইত্যাদি আর কত কিছু। সুলতানা ফট করে হেসে দিল। রাশেদ আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, আপনি হাসছেন কেন? আমি হাসির কিছু বললাম? সুলতানা হাসি থামানোর চেষ্টা করে বলল, সরি, আর হাসবো না। দেখুন, আপনার কথা শুনে আমার হাসি পেয়ে গেল। মনা হয়ে বলেই ফেলল, আপনার হাসি সুন্দর, তাহলে বিয়ে করে ফেলুন। রাশেদ ধরা-পড়া চোরের মতো চুপসে গিয়ে বলল, হাসি সুন্দর বলার সাথে বিয়ে করার কি সম্পর্ক? আপনি তো খুব বিপজ্জনক। খুবই বিপজ্জনক, বিশেষ করে আপনার জন্য আরো বিপজ্জনক। রাতে ঘুমালে আমি হাত পা স্থির রাখতে পারি না, নাক ডাকি, মাঝে মাঝে ঘুমের মাঝে হাঁটাহাঁটি করি, অনেক বেশি কথাও বলি। কথা না বললে আমার পেটের ভাত হজম হয় না, গায়ে পড়ে ঝগড়াঝাটিও করি। আর এইসব বিপজ্জনক কাজগুলো করা আমি হব আপনার সুলতানা। মিলিয়ে নিয়েন। রাশেদ এন লাজুক রাশেদ কাজী এন লাজুক রাশেদ কাজী। রাশেদের মুখটা বেলুনের মতো চুপসে গেল। বোকা বোকা চাহনিতে সুলতানার দিকে তাকিয়ে রইল অপলক।
মেয়েটা কোনো বিচ্ছিরি মন্ত্র পাঠ করেছে আর সেই বিচ্ছিরি মন্ত্রে রাশেদকে সে জাদু করে নিয়েছে।